আজও রুমের ভেতর খুটখুটে অন্ধকার, বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফন ভাইয়া বন্ধ করতে পারে হয়তো, কিন্তু ও তো থাকে চিলে কোঠায়, ও কেন এত রাতে এসে লাইট অফ করবে? রুমাইসা উঠল, কৌতূহল বশত জানালার কাছে গিয়ে পর্দাটা উঁচু করলো। গ্লাস খুললো না, শব্দটা এদিক থেকেই আসে, আর চাঁদের আলো আছে অল্প স্বল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন একটা ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইসার চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে। রুমাইসা খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। রুমাইসা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময় কে যাবে জঙ্গলের দিকে? আর কেনই বা যাবে? যেখানে দিনের বেলায় যেতেও ভয় লাগে, সেখানে এত রাতে জঙ্গলে যাবে কেন? ওইটা মানুষই তো, নাকি আবার ঘুমের ঘরে ভুলভাল দেখলাম? রুমাইসা এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসলো। এত রাতে কেনই বা কেউ জঙ্গলে যাবে সেটা কিছুতেই তার মাথায় আসলো না। রুমাইসা ভাবলো, উঠেছি যখন, আজান দিতে তো আর বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনাই করে নি, নামাজটা পড়ে তারপর না হয় ঘুমাবো। বেড থেকে নেমে রুমাইসা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইসা এখনো দরজা খোলেনি। 2-1 বার আস্তে করে নক করলেন তিনি দরজাতে, কিন্তু রুমাইসার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি গিয়ে ডাকতে লাগলেন সাফিনকে। সাফিন তখন ফ্রেশ হয়ে সবে বের হলো। রুনিয়াকে দেখে সাফিন বলল, রুমি আপুকে ডেকো না মা, আপু ভোরবেলায় আমাকে মেসেজ দিয়েছে যে ভোরের দিকেই সে ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবারটা খাবে। রুনিয়া আচ্ছা বলে সাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় রুমাইসা সাফিনকে বলল, সাফিন খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে আমার কথা রয়েছে। সাফিন মাথা নাড়িয়ে বোঝালো যে হ্যাঁ সে যাবে। রুমাইসা আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সাফিন কিছুক্ষণ পর রুমাইসার রুমে এলো, চেয়ার টেনে বসে বলল, বল আপু, কিছু হয়েছে? রুমাইসা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতর যেতে, প্রায় ওই 3:30টার দিকে। লোকটা না অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে তা ঠিক জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর খুব একটা দেখা যায় না। রুমাইসার কথা শুনে সাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। সিরিয়াসলি, তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছো, তাও আবার ওই অত রাতে? সাফিন এবার হেসে দিল, বলল, আপু তোমার মাথাটা গেছে, কাল অনেক রাত জেগে পড়েছ না, আর ঘুম বোধহয় কম হয়েছে, তাই তুমি এরকম ভুলভাল দেখছো। নইলে কারোর বুকের পাটা এত হবে যে ওই উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও আবার ওই রাত 3টে? তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই, শোনো, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, ওই 11টার পরপরই, বুঝেছো? সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথাটা একেবারে ঠিক হয়ে গিয়েছে। বলে সাফিন খিকখিক করে হাসলো। রুমাইসা বিরক্ত হয়ে সাফিনের মাথায় একটা টকাস করে গাঁটটা মেরে দিল। বলল, বিশ্বাস তো করিস না আমার কথা, আমি না হয় কয়দিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি, কবে দেখিস তোকে জানলা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে, আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওকে আগে নেবে। বলে রুমাইসা মুখ পাকালো। রুমাইসার কথার ভঙ্গি আর মুখ পাকানো দেখে সাফিন শব্দ করে হেসে দিল। তারপর গলা নামিয়ে 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো দেখি আমার ভাইটাকে নিয়ে। আম্মু বলেছে আমাকে, ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া কিছু নাকি বুঝতে না, এখনো কি সেরকম কিছু আছে নাকি? বলো বলো। 2 ভ্রু নাচালো সাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইসার। হাতের কাছের বালিশটা ফেলে সাফিনকে মারলো আর চেঁচিয়ে বলল, অসভ্য, বের হ, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো, বজ্জাত পোলা কোথাকার। সাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান, সাফিন আর রুমাইসা চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তেই 1 ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফন যদি স্বাভাবিক থাকতো তাহলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে। কিন্তু ও এক নর পশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কি এমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো।
ছেলেটাকে চোখের দেখা দেখতে পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, না ছুঁতে পারা কষ্টের চাইতে আর বেশি কিছুই কি হতে পারে? শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখটা মুছে নিল রুনিয়া। আজ রুমাইশা সত্যিই সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। সাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবল। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গাটা পুরো ঘেমে গিয়েছে, জোর নিঃশ্বাস ওঠানামা করছে ওর, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে। উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা, কিন্তু বোতল তো খালি, এটা এনে রাখা হয়নি বোতলে, ভরতেই ভুলে গিয়েছিল। একবার ভাবলো থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচন্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো রুমাইসা। হলরুমের আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি সব স্পষ্টই দেখা যাচ্ছে। তাই রুমাইসা আর আলোটাকে জ্বালালো না। হলরুমের এক পাশে ডাইনিং টেবিলের পেছনে রান্নাঘর। রুমাইসা গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগটা উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। ঠিক তখনই ঘরের ভেতর থেকে কিসের যেন একটা শব্দ হলো। রুমাইসা চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই, পুরোটাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না। এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? রুমাইশা এসে ডাইনিং টেবিলের বাম পাশের দেওয়ালে ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজাটা কেউ খুললো। ফ্রিজের আলো এসে সেই কেউ একজনের মুখে পড়লো। চেহারার সামনের অংশটা আলোকিত করে ফেললো, কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা থেকে রুমাইশার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ওরে বাবা, এ তো ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো নাকি জিন ফিন হবে আবার? রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। উফ, নিজের আজগুবি চিন্তা ভাবনায় নিজেই নিজের মাথায় একটা কাট্টা মারল রুমাইশা। তারপর ভাবলো, সাফন ভাইয়া নয় তো? ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঠক ঠক করে পানি খেলো। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুললো। তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের একটা বক্স বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। রুমাইশা বুঝলো যে সে একটা চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতরে চামচটা সে পেয়েও গেল, কিন্তু হঠাৎই সেই লোকটার সিক্স সেন্সের ধারে কাছেই কারোর উপস্থিতি টের পেল। আর সাথে সাথেই সে থাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডার শার্টের বুকের কাছ থেকে কালো রাঙা মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল। আবারও সেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রান্নাঘরটা। চারিদিকে পিন পতন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে ওকে দেখবে কিভাবে? রুমাইশা এই ভাবনার ভেতরেই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন কমকমে কণ্ঠস্বর। সাফন ভাইয়া, তুমি? রুমাইশা অবাক হলো। সাফন যে এত লম্বা হবে সেটাও ভাবতেই পারেনি। সাফনের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দেব? সাফন তার গাম্ভীর্য বজায় রেখেই উত্তর দিল, না। তারপর কিয়ৎক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই তো নিতে এসেছিলাম। তো তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছি। গলা নামিয়ে পড়ল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস না? বোধ বুদ্ধি কিচ্ছুই বাড়েনি তোর, ইডিয়েট কোথাকার। সময়ের কাজ সময় করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহারে রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে।
বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইসা। তখন সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনলো, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ালো না রুমাইসা, ছুটে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? হ্যাঁ, চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো ওর। মন খারাপের বস্তা নিয়ে আবারও বিছানায় গেল। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলোই মাথায় ঘুরতে লাগলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইসা রুনিয়াকে বলল, ফুপি, আমার একটু কলেজে যেতে হবে। পোয়েট্রির কিছু নোটস দিয়েছে স্যার, সেইগুলোই আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? সাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালা ধর্মঘট ডেকেছে। তোর ফুপা বলছিল রাস্তায় রিক্সা পাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে মা। রুমাইসা খেতে খেতে বলল, তাহলে সাফিনকে বলো আমাকে একটু দিয়ে আসতে। সাফিন তখন সেজে গুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইসার কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না আপু, আমার এক্সাম আছে 10টায়। আমি ফিরে এসে খাবো মা, এখন যাই। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইসাকে বলল, তাহলে এক কাজ কর, তোর ফুপিকে বলি বাইকে করে না হয় তোকে দিয়ে আসবে। রুমাইসা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট 2 পরে ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোক আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুইও ওর সাথেই না হয় চলে যা। কি বলিস? খাওয়া থেমে যায় রুমাইসার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে নিয়ে রেডি হয়ে নে, কেমন? রুমাইসা অসহায় কণ্ঠে বলল, ভাই আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপি, তুমি ফুপাকেই বলো। উফ, আরে আগে বলে তো দেখি। ও না নিয়ে গেলে তখন তোর ফুপাকে বলে দেব তোকে দিয়ে আসতে। রাতের কথা কিছুতেই বলল না রুমাইসা তার ফুপিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরখা পরে নিল। ওর রেডি হওয়া শেষ না হতেই সিঁড়িতেই জুতোর খটখট শব্দ শুনতে পেল রুমাইসা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটাকে হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হল রুমে চলে গিয়েছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে চলে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখের গগলস, মুখে কালো রাঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালে কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রাঙা ব্লেজার আর কালো রাঙা প্যান্ট, হাতে ওর গ্লাভস। মাথায় ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটফুটে হয়ে সাহেবিয়ান ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইসা দোতলা থেকে সাফওয়ানকে এক মনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভ টি শার্ট শরীরে আটসাঁট ভাবে লেগে রয়েছে। শরীরের প্রতিটি পেশি ভাঁজ তাতে স্পষ্ট ফুটে উঠছে। চুলগুলো কুইফ স্টাইলে মাথায় সেট করে রেখেছে। কপালের ওপর তীক্ষ্ণ ভ্রুচোরা কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। এদিকে সবসময় হট মেজাজে থাকে নাকি, ভাবলো রুমাইসা। রুমে কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজে চলে গিয়েছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইসা চোখ বন্ধ করে আছে। হয়তো এখনই ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে চলে যেতে বলো। রুমাইসা একটা কড়া করে না শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইসা চোখ বন্ধ করে অন্য দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ৎক্ষণ, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর
আবার আগের মতো করে স্ট্রেট ফরওয়ার্ড হয়েই বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনি আর রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক ব্রিজ ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করিয়ে ড্রাইভিং সিটে বসে রুমাইশা ওঠার অপেক্ষা করতে লাগলো। কিন্তু রুমাইশা এখনো আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়ে ক্যাবলার মতো করে দাঁড়িয়ে রয়েছে রুমাইশা। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান ভ্রু কুঁচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কার্ডটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে? ফুপি, সাফিন কেউ তো এ কথা বলেনি। বাহ, বড় লোকস। এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথাও ভুলেই গিয়েছে প্রায়। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাববে। আবার চেষ্টা করলো রুমাইশা। পরপর আরো 2 বার চেষ্টা করার পরও যখন দরজাটা খুলতে পারলো না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো ও রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তি কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না। আর আমার মা সেই সবই আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল। দাঁত চেপে সেটা কোনো রকমে আটকালো রুমাইশা। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফন গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ কোনো কথা বলল না। সাফনদের বাসা থেকে AM কলেজের দূরত্ব 6 কিলোমিটার। রিস্কায় যেতে 30 মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজাটা খুলে দিয়ে রুমাইশাকে নিচে নামতে বলল। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নবোধক চাউনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সে দৃষ্টির কোনো রকম তোয়াক্কা না করেই দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাঁ করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল। ওখান থেকেই হেঁটে হেঁটে কলেজে পৌঁছালো। এক্সাম শুরু হতে আর 1 দিন আছে। ধুমসে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেই দিনের পর থেকে সাফওয়ানের সাথে রুমির আর দেখা হয়নি। শেষ রাতে সেই অদ্ভুত শব্দটাও আর শোনা হয়নি তার। সেটাকে নিছকই মনের ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের উপর চাপ পড়েছিল অনেক, তাই ভুলভাল দেখছে। ওসব নিয়ে আর মাথা ঘামায়নি ও। পড়াশোনা শেষ করে 1টার দিকে ঘুমাতে গেল রুমাইশা, কিন্তু ঘুম কিছুতেই ধরা দিল না ওর চোখে। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। রুমাইশার মনে পড়ল সন্ধ্যাবেলায় 1 কাপ কড়া কফি খেয়েছে। আজ আর ঘুম হবে না। কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল রুমাইশা। খালি পায়ে কেউ ছাদে বেয়ে নিচে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিকে নিস্তব্ধ থাকায় শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয়ই সাফওয়ান ভাইয়া। আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিমের ক্রেভিং জেগেছে ওনার। এইসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণেই মাথায় চাপলো অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ার চেহারা দেখেনিও। ইভেন ফুপি বা সাফিন কেউই না। কারোর সামনেই আসে না তিনি। রুমাইশা তড়াক করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। আর সাফওয়ানের চেহারা দেখবে, সেটা যেভাবেই হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাঁদিকে রুমাইশার রুম। তাই দেখতে সুবিধাই হয়েছে। বিছানা ছেড়ে উঠল রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা আস্তে করে একটু অল্পখানি খুলে দিল কোনো রকমে, এক চোখ দিয়ে যাতে দেখতে পাবে।
এমন ভাবে দাঁড়ালো দরজার পেছনে, কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনে হলরুমের কিছু অংশই দেখা যাচ্ছে। ওর ওপাশে আর নজর যাচ্ছে না। হলরুমে আলোও বেশি নেই, একটু হলুদ রঙের টিমটিমে ডিম আর লাইট জ্বালানো হয়েছে। রুনি আর ইশতিয়াক আহমেদ রুমের দরজার কিছুটা উপর দিকটায়, যদিও সেই আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণেই পৌঁছেছে। সাফওয়ান ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। রুমাইশাও ওইখানেই দাঁড়িয়ে থাকলো, সাফওয়ানের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট ৫ পরেই রান্নাঘরের দিক থেকে টুকটাক শব্দ হয়ে এরপর সাফওয়ানের পায়ের শব্দ শোনা গেল আবার। সাফওয়ান আবার এইদিকেই আসছে। এক্সাইটমেন্টে রুমাইশার বুকের ভেতর কেমন যেন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। আশ্চর্যও লাগলো তার। সে কিনা একটা ছেলের চেহারা দেখার জন্য রাতের ৩টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, সাফওয়ান যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনায় রুমাইশার বুকের ধুকপুকুনি বাড়ছে। বাঁ হাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুম পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরে দোতলার দিকে তাকালো সাফওয়ান। আর তখনই সাফওয়ানকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফওয়ান আজ আর চোখে কোনো গোগলস পরেনি, আর সেই গোগলসের আড়ালে থাকা চোখজোড়া দেখেই আঁতকে উঠল রুমাইশা। নিজের অজান্তেই বিড়বিড় করে শুধু পড়ল, সাফওয়ানের চোখ! সাফওয়ান ভাইয়ের চোখ এমন কেন? শিকারি চোখের কোটর ঈষৎ সবুজ, ঈষৎ ধূসর রাঙামণি দুইটা নিশাচরী হিংস্র মাংসশাসী প্রাণীদের মতো চলচল করছে এই অন্ধকারের ভেতরে, দ্রুতি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাতে কারোর উপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় এক কামড় বসিয়ে গলার নলটা একেবারে খুলে ফেলবেও। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকের যে টিপ টিপ এতক্ষণ এক্সাইটমেন্টের কারণে কাজ করছিল তা রূপ নিল ভয়ের। কিন্তু এরপর সাফওয়ানের গলা, ঘাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল রুমাইশার। আঁতকে উঠল আবারও। সাফওয়ান! সাফওয়ান ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওইগুলো কি? ধীর পায়ে উপরে উঠছে সাফওয়ান। গায়ে শুধু ওর আন্ডারওয়্যার শার্ট। শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশ মানবের শরীর চামড়ার পরিবর্তে সাপের শরীরের স্কেলি আবরণের মতো। ধূসর সবুজ বর্ণের চকচকা স্কিন, যার ওপর ডিম লাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথা বলতেই যেন ভুলে গেল রুমাইশা। সাফওয়ানের শরীরের ওপরে পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশা বুঝে উঠতে পারছে না সে সাফওয়ানের সাথে আসলে হয়েছেটা কি, ওর এমন আজব অবস্থা কেন। কিন্তু পরক্ষণে সাফওয়ান সিঁড়ি বেয়ে আর একটু কাছাকাছি আসতেই রুমাইশা যা দেখলো তাতে তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম চেটে খাবার জন্য মুখটা খুলল সাফওয়ান। আর এরপর মুখ হাঁ করতেই সাফওয়ানের কুচকুচে কালো মুখগহ্বরের ভেতরে ক্যানাইন দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ছকছকে সাদা তীক্ষ্ণ ধারালো লম্বা এবং সরু দাঁত। আর তার মুখ থেকে বেরিয়ে এলো প্রায় ৭ ইঞ্চি দৈর্ঘ্যের কালো লকলকে আগা থেকে দ্বিখণ্ডিত হওয়া একটা জিহ্বা। আর সেই জিহ্বা দিয়ে আইসক্রিমের স্পুনটি লেহন করলো সাফওয়ান। ভয়ে উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতেই যাচ্ছিল। দ্রুত মুখের উপর হাত চাপা দিয়ে বহু কষ্টে সে আওয়াজটা দমন করলো রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার হয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে উঠে গেছে। আর এরপর ধীরে ধীরে সাফওয়ানের পায়ের শব্দটা মিলিয়ে যেতে হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসলো রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখলো সে? এটা সাফওয়ান? ওর সাফওয়ান ভাইয়া? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্ন ভাবে হাত দিয়ে নিজের চোখ মুখ হাতড়াতে লাগলো। না, এটা স্বপ্ন না, এটা সত্যি। সত্যি সত্যি সাফওয়ান ভাইয়া এমন? তাহলে তাহলে ছোটবেলায় ওকে যে কামড় দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্যই তবে এত অসুস্থ হয়ে গেছিল? ওই দাঁত দুটো কি তবে বিষ দাঁত? তবে কি সাফওয়ান ভাইয়া এই জন্যই কারোর সামনে আসে না? আর এটা ফুপি, ফুপা, মা, বাবা, আফসান ভাইয়া সবাই জানে, শুধু ও আর সাফিনই যা জানে না।
সিরিয়াসলি? এত বড় একটা সত্য কিভাবে ওরা লুকিয়ে রাখলো? কিভাবে পারলো? সাফন ভাইয়ার হঠাৎ করে কাউকে না জানিয়ে সিঙ্গাপুরে চলে যাওয়া কি তাহলে এটারই জন্য? কিন্তু কিন্তু সাফওয়ান ভাইয়া এরকম হলো কি করে? ছোটবেলায় তো এরকম ছিল না, সে তো ঠিকই ছিল। কি হলো তবে? ভাই এরকম বদলে গেল কেন? প্রশ্নে জর্জরিত হয়ে গেল রুমাইশার মন মস্তিষ্ক। মাথাটা ঘুরছে ওর। এত সব কিছু ও নিতে পারছে না, মাথা কাজ করছে না ওর। চোখে মুখে ভয় আর বিস্ময় নিয়ে বিছানায় পিঠ ঠেকালো ও। সে রাতে আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাত সাফওয়ানের সেই ভয়ঙ্কর চেহারাটাই চোখের সামনে ভাসতে লাগলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে চেয়ার টেনে বসলো রুমাইশা। সাফিন এলো তার ঠিক কিছুক্ষণ পরে। সে নিজেও একটা চেয়ার টেনে বসে রুমাইশার দিকে তাকিয়ে দেখলো। রুমি ফোলা ফোলা চোখ মুখ দেখে সাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপু, তোমার চোখ মুখে এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে কি ঘুম হওনি ঠিকঠাক? রুমাইশা উদাস গলায় উত্তর দিল, না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমাইশার গলা শুনে সাফিন বুঝলো কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘাটালো না ওকে। সাফিন নাস্তা শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফনকে দিতেই যাচ্ছিল ছাদে। রুমাইশাকে বসা থেকে অনুরোধের সুরে বলল, রুমিমা, সাফনকে এটা একটু দিয়ে আয় তো, চুলার ওপর তরকারি আছে, পুড়ে যাবে দেরি হলে। তার উপর আবার তোর ফুপা অফিসে যাবে, তাকে দুপুরের খাবারটা করে দেব। সাফনের কাছে যাওয়ার কথা শুনতেই গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথে কাল রাতে দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করে কেমন ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়াকে একবার বলতে চাইলো যে আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি না হয় ভাইয়াকে খাবারটা দিয়ে আসো। কিন্তু ফুপি যদি সেটাকে বেয়াদবি হিসেবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিচ্ছু বলল না রুনিয়াকে। ঠিক আছে, দাও ফুপি, আমি দিয়ে আসছি বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়ার হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সিঁড়ির দিকে এগোলো। রুনিয়া পেছন থেকে বললেন, নাস্তাটা ওর রুমের দিতে হবে না তোকে, রুমের বাইরে যে টেবিলটা রাখা আছে তার উপরেই রাখিস, আর ওকে বলে আসিস যে বাইরে নাস্তা দিয়ে এসেছিস, তাহলেই হবে। রুমাশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে দোতলা পার হয়ে উঠে গেল ছাদের সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথেই রুমাইশার ভয় বাড়ছে। বুকের ভেতর ট্রিম ট্রিম করছে ওর। যদিও এখন দিন, তার উপর ও রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। ছাদে পৌঁছানোর পর রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনির চোটে ট্রের উপরে থাকা পানির গ্লাসটা থেকে ছলকে ছলকে একটু পানি পড়ে যেতে লাগলো। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে এসে টি টেবিলের ওপর নাস্তাটা রেখে কোনো রকমে বলে উঠল, সাফন ভাইয়া, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলা কেঁপে গেল রুমাইশার। কথাটা বলেই সেখান থেকে এক প্রকার ছুটতে পালিয়ে গেল ও। সাফন এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার থাই গ্লাসের ওপাশ থেকে রুমাইশাকে দেখছিল। রুনিয়াকে সে কতবার বলেছে যে সে ছাড়া অন্য কেউ যেন তাকে নাস্তা দিতে না আসে। তারপরও তার মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফওয়ান মায়ের উপর, কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকলো। রুমাইশার এইভাবে হাত পা কাঁপা, চোখ মুখের অস্বাভাবিকতা আর কথা বলতে গিয়ে জড়তা সবই লক্ষ্য করেছে সাফওয়ান, কিন্তু সেটা কি নিয়ে বেশি মাথা ঘামালো না। আবার নিজের কাজে মন দিল। রুমাইশা ছুটে চলে গেল নিজের কামরায়। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও রুমাইশা আর স্বাভাবিক হতে পারল না, ভুলতে পারল না ওর সেই দিনের দেখা দৃশ্যটা। পরদিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিচের রুমের দিকে গেল। গতকাল থেকে কারোর সাথে ঠিকঠাক ভাবে কথা বলছে না। ব্যাপারটা কেউ না লক্ষ্য করলেও সাফিন লক্ষ্য করেছে। রাতের বেলা রুনিয়া যখন ঘুমাতে যাবে তখন সাফিন রুমিয়াকে গিয়ে বলল যে রুমাইশার অনেক মন খারাপ, হয়তো সে কারোর সাথে ঠিকঠাক কথা বলছে না। যদিও সাফিন অনেকবার জিজ্ঞাসা করেছে রুমাইশাকে, কোনো উত্তর ঠিকঠাক আসেনি।
রুনি আর সাফিনকে অভয় দিয়ে বললেন, ঠিক আছে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। সাফিনও মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে গেল। সাফিনের সবচেয়ে দরদের হলো মা, তারপরেই রুমাইশা। অতটা বেশি দেখা না হলেও সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখতো সাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতেও বেশি কিছু ছিল না যেন রুমাইশা সাফিনের কাছে। সাফন সিঙ্গাপুর যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় সাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ানো সেই সাফওয়ান ভাইয়া যখন দেশের বাইরে চলে গেল, তখন ভাইয়ার জন্য পরাণ পুড়ে পুরো ১ সপ্তাহ জ্বরে ভুগেছিল ছোট্ট সাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গ দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখতো। তার সেই রুমি আপুকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না সাফিনের। রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে ইশতিয়াক আহমেদের সাথেও তিনি কিছুক্ষণ কথা বললেন। ইশতিয়াক আহমেদ বলেন, হয়তো বাড়ি থেকে দূরে আছে, এতদিন থাকা তো আর অভ্যাস না, এজন্যই মন খারাপ করে আছে। শামসুল আর আয়েশাকে বলো এসে ২ দিন থেকে যেতে। রুমি তো এখন আর এক্সামের সময় এখন বাড়িতে যেতে পারবে না। আর রুমিকেও বলে দেখো, ও যদি গিয়ে ২ দিন থেকে আসতে চায় তাহলে ও ঘুরে আসুক। রুনিয়া ও শামসুলের সাথে সায় মিলিয়ে বললেন, হ্যাঁ তাহলে তাই আসুক। নেক্সট এক্সামের আগে ৫ দিন বন্ধ আছে ওর, ২ দিন গিয়ে না হয় বাড়ি থেকে ঘুরে আসুক। রাতে রুনিয়া শামসুলের কাছে ফোন দিলেন যে আগামীকাল আসতে বললেন তিনি। আয়েশা খানমকে সাথে নিয়েই আসতে বলেছেন। ক্লান্তির কারণে আজ রুমাইশাও সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতেই সাফন ভাইয়ার ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেশার ছিল। তারপর আবার ৪ ঘন্টার এক্সাম। বিছানায় যাওয়ার ৮ ঘন্টার ভেতরেই ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা এসে রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও ২ দিনও থাকলো না রুমাইশা, যাওয়ার পরপরই চলে আসলো। এসেই পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপটা কোনো মতেই কাটাতে পারল না রুমাইশা। আগের মতোই নির্জীব হয়ে রইল, কারোর সাথে ঠিকভাবে কথা বলল না। সাফিন কয়েকবার ওকে চেয়ার আপ করতে গেলে ও ব্যর্থ হলো। উল্টো রুমাইশা সাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ডে, পড়তে বস গিয়ে যা। সাফিন বেচারা আর কি করবে, রুমাইশাকে নিজের মতোই থাকতে দিল। কিন্তু পরক্ষণেই ও কিছু একটা ভাবলো, মাকে দিয়ে তো কাজ হলো না, ভাইয়াকে বলে দেখবে। ভাইয়া নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপুর মন খারাপের কারণটা জেনে ফেলবে। যেই ভাবা সেই কাজ। সাফনের ফোন দিল সাফিন। সশরীরে তো আর তার নিকট উপস্থিত হওয়া সম্ভব নয়, সে সাহস সাফিনের নেই। ২ বার রিং হওয়ার পর সাফন কল রিসিভ করলো। আর তারপরেই সাফিনকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ভারিক্কি কণ্ঠে ও বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, নইলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো সাফিনের। সে ছোট বলে কি সবাই বিরক্ত করে? সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগিকে পাশে রেখে বলল, তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা সিরিয়াস। সাফওয়ান তার কাঠিন্যতা বজায় রেখেই জিজ্ঞাসা করলো, টাইটেল? রুমি আপু। সাফওয়ান ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রুমি নামটা শুনতেই লেখা থামিয়ে দিল। তারপর আগের মতো করেই জিজ্ঞাসা করলো, বল কি ব্যাপার? সাফিন এক নাগাড়ে বলতে শুরু করলো,